Bismillahirrahmanirrahim. Hello dear students. Assalamu alaikum. I am Jasmine Monora Haq, Assistant Professor in English, National Ideal College. Again have been present before you in our online video class. Hope all you are fine. Today I am going to discuss about passage narration. Okay. লাস্ট ক্লাসে স্টুডেন্টস আমরা প্যাসেজ নারেশনের বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের টু দ্য পয়েন্টে প্যাসেজ নারেশন কীভাবে লিখতে হয় সে বিষয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা এটা দ্বারা উপকৃত হবে। তো আমরা ক্লাসে চলে যাই। নেক্সট, তো প্যাসেজ নারেশন করতে গেলে উই হ্যাভ টু ফলো সাম রুলস ফর প্যাসেজ নারেশন। নাম্বার 1, আইডেন্টিফাই দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার অফ দ্য প্যাসেজ। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমাদের প্রথম কাজ হলো পুরো প্যাসেজটি, একটি থিমের উপর একটি প্যাসেজ আসবে আমাদের 4-5-7 লাইনের। সেই প্যাসেজটি প্রথমে সবটুকু পড়ে তোমার কাজ হলো এখান থেকে স্পিকার অ্যান্ড লিসেনার খুঁজে বের করা। যে পুরো প্যাসেজটিতে দেখতে পারে এমন হতে পারে যে সবার লাস্ট বাক্যে তুমি এখানে পাবে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, কে কাকে বলছে, এবং তোমাকে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, reporting verb will be in the beginning of the sentence. আবার পড়ে দিচ্ছি, রিপোর্টিং ভার্ব উইল বি ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের পড়েছিলাম যে রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু থাকে এটা কিন্তু প্রথমেই থাকে, আবার পেছনেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব প্যাসেজ নারেশনে, তখন আমাদের কাজ হলো সেই রিপোর্টিং ভার্বটিকে আমরা বাক্যের প্রথমে নিয়ে আসব। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। ফলো মি। ইউ লুক লাইক মাই সিস্টার, আবিদ সেড টু মি। এখানে আবিদ সেড টু মি এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব। যখন আমরা এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নেব সেই ক্ষেত্রে কিন্তু আবিদ সেড টু মি এই অংশটুকু চেঞ্জ আমরা বাক্যের প্রথমে নিয়ে আসব। তো আমরা চলে আসি উত্তরটায়। আবিদ টোল্ড মি দ্যাট আই লুকড লাইক হিজ সিস্টার। তো তোমরা বুঝতে পারছো অ্যান্সারটা। আমি গত ক্লাসে তোমাদের যে রুলসগুলো পড়েছিলাম পার্টিকুলার কোন কোন জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্ব এখানে টোল্ড দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এখানে আমরা দ্যাট দিয়েছি, এবং সাবজেক্ট ইউ হয়ে গিয়েছে আই, এবং লুক আমাদের প্রেজেন্ট টেন্স আসছে বিদায়, এটা হয়েছে লুকড পাস্ট টেন্স, এবং মাই সিস্টার বলতে বোঝাচ্ছে কাকে, আবিদকে বোঝাচ্ছে, সো ইট উইল বি হিজ সিস্টার। নেক্সট, নাম্বার 3, ভোকেটিভ স্পিচ অথবা কোনো সেন্টেন্সে যদি আমরা প্যাসেজ নারেশনে দেখি অ্যাড্রেসিং করা হয়েছে স্পেশাল কোনো ওয়ার্ড দিয়ে, সাপোজ কোথাও ফ্রেন্ড থাকতে পারে, ডটার থাকতে পারে, ডিয়ার থাকতে পারে, সান থাকতে পারে, এই ধরনের পার্টিকুলার ওয়ার্ড দিয়ে যখন কাউকে সম্বোধন করা হবে সেই ক্ষেত্রে আমাদের একটি স্পেশাল নিয়মে যেতে হবে। তখন আমাদের এই ওয়ার্ডগুলোর পরিবর্তে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ। অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে সেই পার্টিকুলার ওয়ার্ডটি আমরা লিখব। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, খেয়াল করো। হি সেড টু দ্য লেডি, সিস্টার হেল্প মি প্লিজ। সিস্টার এই যে ওয়ার্ডটি আছে স্পেশালভাবে তাকে হেল্প করার আগে সিস্টার কথাটি বলে তাকে স্পেশালি কল করা হলো, সেই জন্য আমরা এটার পরিবর্তে লিখব অ্যাড্রেসিং অ্যাজ। তো অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার হি সেড টু, এই রিপোর্টিং ভার্বটি আমরা দিয়েছি রিকোয়েস্টেড। কেন দিয়েছি? কারণ এখানে আছে প্লিজ। যদি ইম্পারেটিভ বাক্যে প্লিজ দে হয় তখন আমরা সেখানে কিন্তু প্লিজের পরিবর্তে ভার্বটি কী লিখব, রিকোয়েস্টেড। এবং আমরা জানি ইম্পারেটিভ বাক্যে কী বসে সর্বদা, হেল্প মি ভার্ব দিয়ে শুরু, সো ইট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমাদের বসবে টু ভার্বের পূর্বে। কাজে অ্যান্সারটা আমি আবারও পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। Addressing a sister, he requested the lady to help him. Clear all you? Number 4, কোনো সেন্টেন্সে যদি তোমরা পাও প্যাসেজ নারেশনে টিচার স্টুডেন্ট রিলেশনশিপে বা কনভারসেশনে স্যার ম্যাডাম বলে সম্বোধন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অ্যাড্রেস করব না। এক্ষেত্রে আমরা স্যার ম্যাডামেরকে তাদেরকে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট এই ফ্রেজটুকু দিয়ে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তো এখানে এক্সাম্পলে চলে যাই। স্যার মে আই কাম ইন, ফাইজা সেড টু দ্য টিচার। স্যার মে আই কাম ইন, ফাইজা সেড টু দ্য টিচার। তো এই ইনডাইরেক্ট স্পিচে আমরা দেখো
কার মধ্যে কথা হচ্ছে? ফাইয়াজ এখানে টিচারকে বলেছেন। সো ফাইয়াজ রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার ইফ হি মাইট কাম ইন। আবার আমরা এটা লিখতে পারতাম, ফাইয়াজ আস্কড দ্য টিচার উইথ রেসপেক্ট ইফ হি মাইট কাম ইন। রেসপেক্টফুলি দিতে পারি অথবা আমরা উইথ রেসপেক্ট, এই দুটোর যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। নেক্সট চলে যাই। Number 5, if any speaker says his speech consecutively, দ্যাট মিন্স কোনো প্যাসেজ ন্যারেশনে তুমি যদি পাও কোনো বক্তার স্পিচ পাশাপাশি একই বক্তা পরপর 2বার বা 3টে স্পিচ করেছে, সেক্ষেত্রে আমাদের যে অ্যাড করব সেটা কীভাবে লিখব? তো তুমি যদি দেখো বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে রিপোর্টেড স্পিচ, তখন আমরা একটি পরের বাক্যটি আবার অ্যাড করতে গেলে অ্যাডেড দ্যাট, অলসো সেইড অথবা অ্যাগেন সেইড। যদি একজন ব্যক্তি 4টে স্পিচ পরপর থাকে আমরা ফার্দার সেইডও দিতে পারি। তুমি যদি পরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স পাও, একই ব্যক্তি 2টো কোশ্চেন করেছে পরপর 2টো বা 3টি, সেই ক্ষেত্রে আমরা লিখব অলসো আস্কড, অ্যাগেন আস্কড অথবা ফার্দার আস্কড। তো তোমাদের সুবিধার্থে এক্সাম্পলটি খেয়াল করো। লুকিং অ্যাট মি হি সেড, আই এম ভেরি টায়ার্ড, আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস। তো তোমরা স্টুডেন্টস এখানে লুকিং অ্যাট মি এখানে একটা পার্টিসিপল ফ্রেজ দিতে পাচ্ছি আমরা। তো এটা নিয়মও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজ। তোমরা যদি কোনো ধরনের ফ্রেজ পাও ইনভার্টেড কমার বাহিরের অংশে রিপোর্টিং ভার্বে, তো সেই ফ্রেজটির কোনো ধরনের চেঞ্জ হবে না, যার ফলে আমি ফ্রেজটিকে এখানে হুবহু লিখে দিলাম, লুকিং অ্যাট মি হি সেড দ্যাট হি ওয়াজ ভেরি টায়ার্ড। এবং আমরা আই ওয়ান্ট টু লিভ উপরের এই অংশটি চেঞ্জ করতে গিয়ে আমরা আবারও এখানে লিখলাম, যেহেতু একই ব্যক্তির স্পিচ পরপর, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়ান্টেড টু লিভ দ্য প্লেস। ক্লিয়ার এখানে? তো একই ব্যক্তি যদি পরপর 2টো বা 3টে স্পিচও থাকে তখন আমরা অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, অ্যাগেন সেড দ্যাট এই ধরনের আমরা ভার্ব দিয়ে এটাকে যুক্ত করব। নেক্সট চলে যাই। নাম্বার 6, any phrase or clause out of inverted comma, any clause or phrase out of inverted comma will be without change। তুমি যদি প্যাসেজ ন্যারেশনে কোনো ধরনের ক্লজ অথবা ফ্রেজ পাও রিপোর্টিং ভার্বে, তবে প্যাসেজ ন্যারেশনে ইন্ডিকেট করতে গেলে সেই ধরনের ক্লজ বা ফ্রেজের আমাদের কোনো ধরনের চেঞ্জ হবে না। এটা আমরা হুবহুই বাক্যের প্রথমে বসিয়ে দেব। যেমন অ্যান্সারটা খেয়াল করো, একটা এক্সাম্পল দিয়েছি, গোয়িং টু কলেজ হি সেড টু মি প্লিজ হেল্প মি গিভিং ইউর ইংলিশ বুক। তো এই জায়গায় আমি আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, গোয়িং টু কলেজ হলে এখানে একটা এক্সট্রা পার্টিসিপল ফ্রেজ। অ্যান্সারটাতে আমরা যাই, গোয়িং টু কলেজ হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম গিভিং মাই ইংলিশ বুক। তো তোমরা এইভাবে কোনো ফ্রেজ ক্লজ পেলে সেটা আমরা বাক্যের প্রথমে চেঞ্জ ছাড়াই বসিয়ে দেব। দেন নাম্বার 7, আমরা প্যাসেজ ন্যারেশনে ইয়েস নো এই ধরনের ওয়ার্ড আমরা প্রচুর পাই কনভারসেশন করতে গেলে দুজন ব্যক্তির মধ্যে। যখন তুমি কোথাও পাবেন ইয়েস, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটাতে আসবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি তো আমরা পাই নো, দেন উইল রাইট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। লুক এট দ্য এক্সাম্পল, সৃজন সেড টু জাহিন, আর ইউ রাইটিং নাও? নো। তো তোমরা খেয়াল করো স্টুডেন্টস, নোর পর কিন্তু এখানে কোনো ধরনের কে নো কথাটা বলেছে সে স্পিকার কিন্তু এখানে লেখা নেই। বাট তোমাকে প্রথম কোশ্চেনটা পড়ে এবং পরে নোটা দেখে বুঝে নিতে হবে। প্রথম প্রশ্নটি করেছে সৃজন, সো অ্যান্সারটা কে করেছে? জাহিন। যার ফলে এখানে ইন্ডেক্স পিছিয়ে তোমরা বুঝো, সৃজন আস্কড জাহিন। আমরা জানি যে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন হলে আমরা কী দিই? ইফ বসাই, লিঙ্কিং ওয়ার্ড। সো ইফ হি ওয়াজ রাইটিং, নাও থাকলে দেন, রাইটিং দেন। তো এখানে নো এর পরে কিন্তু আমাদের স্পিকার নেই, কিন্তু দুজনে কনভারসেশন বোঝা যাচ্ছে নো স্পিচটি হলো জাহিনের। যার ফলে আমরা লিখে ফেললাম জাহিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নেক্সট, কোনো প্যাসেজ ন্যারেশনে যদি আমরা পাই বাই আল্লাহ অর বাই গড, বাই মাই লাইফ, তো এটা মানে হলো আল্লাহর নামে কোনো কিছু কাউকে বলে কসম দেওয়া, কাউকে কোনো কিছু প্রতিজ্ঞা করা, প্রমিস করা। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ফ্রেজ লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা লিখব সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড। একটা এক্সাম্পলে যাই, বাই আল্লাহ হি সেড আই উইল অলওয়েজ হেল্প ইউ। তো এই বাই আল্লাহ এই ফ্রেজটির আমরা প্রথমে এটা অ্যান্সারটা লিখে ফেলব, সোয়ারিং বাই আল্লাহ।
তারপর আমরা অ্যাজ ওয়েল নারেশনে চলে যাব। হি সেড দ্যাট হি উড অলওয়েজ হেল্প মি, হি উড অলওয়েজ হেল্প মি। ক্লিয়ার স্টুডেন্টস? দেন নাম্বার 9, কোনো সেন্টেন্সে যদি আমরা প্যাসেজ নারেশনে দেখি কোনো সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা করে এক্সপ্রেশনকে প্রকাশ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আগের সেন্টেন্স বা পুরো প্যাসেজটি পড়ে কার কার মধ্যে কথা হচ্ছে বা এই ওয়ার্ডটির দ্বারা বা এই ফ্রেজটির দ্বারা কী বোঝানো হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো তোমরা একটু এক্সাম্পলটা দেখো। হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, মাই মাদার সেড টু মি। তো আমরা বুঝতে পারছি কোশ্চেনটা কার, মা তার ছেলেকে বা আমাকে করেছে। তো এখানে আমরা লিখেছি 1000 টাকা, এরপরে কিন্তু কোনো স্পিকার দেওয়া নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা বুঝতে পেরেছি মা যেহেতু আমাকে কোশ্চেন করেছে, সো 1000 টাকা এই অ্যান্সারটা দিয়েছি আমি। তো আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে চলে যাই। মাই মাদার আস্কড মি হাউ মাচ মানি আই ওয়ান্টেড। তো আমরা কিন্তু দেখো 1000 টাকা এই নাউন ফ্রেজটিতে কোনো ধরনের সাবজেক্ট এবং ভার্ব কিছুই নেই, কিন্তু এই ফ্রেজটিকে চেঞ্জ করতে গেলে আমরা আগের কোশ্চেনটা আমরা ফলো করব, যে মা যে কোশ্চেনটা করেছে তুমি কত টাকা চাও, 1000 টাকা, এটা কি, আমি চাই 1000 টাকা। দ্যাট মিনস সাবজেক্ট এবং ভার্বটি আমরা উপরের বা আগের বাক্য থেকে আমরা নিব। তো অ্যান্সার আবার যাই। মাই মাদার আস্কড মি হাউ মাচ মানি আই ওয়ান্টেড, I replied that I wanted 1000 টাকা। ক্লিয়ার স্টুডেন্টস? তো এরকমভাবে আমরা অনেক এক্সপ্রেশন পাবো, একটি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজে থাকবে, তখন নারেশনে সেই এক্সপ্রেশনটা তোমাদের ল্যাঙ্গুয়েজে আগের বাক্য থেকে আমরা এখানে ভার্ব অথবা সাবজেক্ট এনে নিজস্ব ল্যাঙ্গুয়েজে বা এক্সপ্রেশনে আমরা সেটা লিখতে পারি। এটার বেসিক্যালি কোনো নিয়ম নেই, তোমার মতো করে তুমি সেটা সাজাতে পারো। নেক্সট, তো এখন আমরা একটি বোর্ড আমরা সলিউশন করব, ঢাকা বোর্ড 2017। তো তুমি যদি তোমার বইয়ের বোর্ডগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা যত নারেশন অ্যাপারেন্ট মনে হয় যে কঠিন, আসলে কিন্তু এতটা কঠিন নয়। তো এখানে ঢাকা বোর্ডে কিন্তু একটু অন্য বোর্ডে চেয়ে একটু কঠিন কোশ্চেনগুলো গ্রামারগুলো থাকে। সেক্ষেত্রে যেহেতু আমি এখানে একটা কোশ্চেন সলভ করে দিচ্ছি, তোমরা কোশ্চেনটি আগে খুব ভালো করে পড়ে নাও এবং সে তোমাদের সুবিধার্থে আমি একটু পড়িয়ে দিচ্ছি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বা ইউজিং ইনডিরেক্ট স্পিচেস, এইভাবে কোশ্চেনটি থাকবে। এখন আসো, ইনফিনিট কমা দিয়ে শুরু। ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড, আই উইল নাথিং ফর ডিনার টু নাইট, হিউমোরিস্ট, she cried gaily, jumping into a cab. মাই ডিয়ার স্টুডেন্টস, তো এই যে এখানে একটা নারেশন আমি দিলাম, প্যাসেজ নারেশন বোর্ডে এসেছে, তোমরা এখান থেকে এবার খুঁজে বের করে তো দেখি এখানে কার কার মধ্যে কথাটি হচ্ছে, হু আর দ্য স্পিকার্স হিয়ার। তো তোমরা পুরো প্যাসেজটি একবার নয়, দুইবার নয়, 3বার পড়ার চেষ্টা করবে যে এখানে কার কার মধ্যে কথাটি হচ্ছে, এবং তোমরা সেটা খুঁজে পাবে যখন তোমরা ইনফারেট তোমার বাহিরে দেখবে এখানে স্পিকার দেওয়া থাকবে। তো প্রথম লাইনটা দেখে আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, শি সেড। ক্লিয়ার? শি সেড। এবং আরেকটা আমরা ইনভার্ট কমা দেখতে পাচ্ছি, আই রিটোর্টেড, আই রিটোর্টেড। ওকে, দ্যাট মিনস এখানে এটা ক্লিয়ার যে কথাটি হচ্ছে কার কার মধ্যে, শি অ্যান্ড আই। ওকে, এখন চলো আমরা একটু অ্যান্সারের দিকে যাই। অ্যাজ উই শুক হ্যান্ডস, এই যে একটা ক্লজ দিয়েছি, এটা কোথায় থেকে এনেছি দেখো, এটা আমাদের প্রথম সেন্টেন্সে শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, এই যে একটা আমরা ক্লজ একটু আগে তোমাদের নিয়মটা পড়ালাম যে আমরা ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্বে যদি কোনো ধরনের ফ্রেজ বা ক্লজ পাই, এটা কোনো ধরনের চেঞ্জ ছাড়াই হুবহু এটা আমরা বসিয়ে দেব। তো আমরা নর্মাল নিয়মে চলে যাই, অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা এই ক্লজটা এখানে বসিয়ে দিলাম। তারপরে আসো, শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। তো এখানে আমরা কেন অ্যাডভাইস দিয়েছি, তুমি চলে আসো কোশ্চেনের প্রথম লাইনটিতে। ফলো মাই এক্সাম্পল, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং বোঝা যাচ্ছে এখানে শি, এই যে এখানে স্পিকার, সে এখানে কাউকে একটা অ্যাডভাইস করেছে, যার ফলে এখানে আমরা ভার্ব কী দিলাম, শি অ্যাডভাইসড মি। এবং টু, আমরা জানি ইম্পারেটিভ বাক্যে টু বসে, ইনফ্যাক্ট মুঠে আমরা টু ইউজ করি, এরপরে ফাইনাল ভার্ব বসাই, যার ফলে শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। অ্যান্ড
নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। নেভার টু, আমরা দেখো কোশ্চেনে আছে অ্যান্ড নেভার, অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু দেখতে পাচ্ছি একই ব্যক্তির পরপর দুটো স্পিচ, যার ফলে আমরা ডোন্ট বা নেভার দিয়ে যদি ইম্পারেটিভ বাক্য থাকে, যার ফলে আমরা কী করব, এখানে আমরা ইম্পারেটিভ বাক্যের আগে আমরা জানি ফাইনিটভাবে পূর্বে আমরা টু বসাই, যার ফলে অ্যান্সারটা কী দিয়ে দিলাম, নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। ক্লিয়ার? অ্যাগেন তোমরা কোশ্চেনে যাও, পরবর্তী স্পিকারের কথাটা কি, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড। তো এখানে সে তৎক্ষণাৎ চালাকের সাথে সত্যটা দিল, রিটোর্টেড হলে এখানে আলাদা একটা রিপোর্টিং ভার্ব। তো তোমরা যদি কোনো প্যাসেজে পাও এখানে এক্সট্রা কোনো ভার্ব দেওয়া থাকে, রিপ্লাইড বা অ্যান্সার্ড, রিটোর্টেড, তখন আমরা কিন্তু সেই ওয়ার্ডটিকে হুবহু রাখবো, এটাকে আমরা চেঞ্জ করব না। তো চলে আসো আইয়ের স্পিচটি, I retorted that I would do better than that. ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনে যাও, একই ব্যক্তির পরপর আরও স্পিচ আছে, সে আগে পরে বলেছে I will eat nothing for dinner tonight, যার ফলে এখানে আমরা আমাদের নিয়ম অনুসারে দেখো চলে আসো অ্যান্ড অ্যাডেড দ্যাট, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ বাক্য এখানে আমরা অ্যাডেড দ্যাট অথবা দিতে পারতাম অলসো সেড দ্যাট I would ইট নাথিং ফর ডিনার দ্যাট নাইট, আমরা জানি টু নাইট থাকলে বসে যায় দ্যাট নাইট, আমি লাস্ট ক্লাসে তোমাদের সেই টিপসগুলো দিয়ে দিয়েছিলাম, দ্যাট নাইট। আবার আমরা কোশ্চেনে যাই, খেয়াল করুন, হিউমরিস্ট শি ক্রাইড গেলি জাম্পিং ইনটু আ ক্যাব। হিউমরিস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে আমরা দেখতে পাচ্ছি হিউমরিস্ট, এই যে একটি ওয়ার্ড দিয়ে এক্সপ্রেশনটা করা হয়েছে, হিউমরিস্ট বাংলা অর্থটা রসিক। তো এখানে কিন্তু বলা হয়েছে হিউমরিস্ট মিন্স ইউ আর হিউমরিস্ট, যে তুমি অনেক রসিক। কে বলেছে? শি। এবং তোমরা দেখো লাস্ট লাইনটি শি ক্রাইড, এখানে ক্রাইড কিন্তু আলাদা একটা ভার্ব দেখতে পাচ্ছি, যার ফলে আমরা কিন্তু এখানে ক্রাইড ওয়ার্ডটি আমাদের ইউজ করতে হবে। এবং একটা ফ্রেজও দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, জাম্পিং ইনটু আ ক্যাব। তো এটাও তোমাদের আমি লিখে দিয়েছি যে এক্সট্রা কোনো এই ধরনের ফ্রেজ থাকলে এটাও আমরা চেঞ্জ ছাড়াই বসিয়ে দেব। তো স্টুডেন্টস লাস্ট বাক্যটা আমরা অ্যান্সারে যাই, জাম্পিং ইনটু আ ক্যাব, আমরা ফেসটি হুবহু বসিয়ে দিলাম। শি ক্রাইড গেইলি কলিং মি এ হিউমরিস্ট। তো এই যে হিউমরিস্ট ওয়ার্ডটি সম্বোধন করা হয়েছে, এই কথাটির জন্য আমরা কি করতে পারি, তাকে কিন্তু আলাদাভাবে তুমি যে কোনোভাবে তুমি এক্সপ্রেশনটা লিখতে পারো, যে আমাকে সে হিউমরিস্ট বলে সম্বোধন করে সে আনন্দ চিত্তে সে গাড়িতে সে উঠে গেল। অথবা এটা আমরা অন্যভাবে লিখতে পারি, জাম্পিং ইনটু আ ক্যাব, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি দেখো, শি ক্রাইড গেইলি, সে আনন্দে একটি চিৎকার দিল, কিন্তু ক্রাইড মিন্স কান্না নয়, চিৎকার দিল, অ্যান্ড সেড দ্যাট আই ওয়াজ হিউমরিস্ট। এখন তোমাকে কেউ বলল লায়ার, দ্যাট মিন্স ইউর লায়ার। সরি এর মানে হলো আই এম সরি, যার ফলে এখন হিউমরিস্ট বলতে বোঝাচ্ছে ইউ আর হিউমরিস্ট, এখানে শি বলেছে কাকে, আইকে বলেছে, যার ফলে আমি লাস্ট বাক্যে আরেকভাবে আমি দিলাম এখানে যে শি ক্রাইড গেইলি অ্যান্ড সেড দ্যাট আই ওয়াজ হিউমরিস্ট। তো স্টুডেন্টস আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো ন্যারেশনটি। এইভাবে পরীক্ষায় ন্যারেশনের যে বেসিক চেঞ্জগুলো সেটা তোমরা যে ভার্বের চেঞ্জটি, লিঙ্কিং ওয়ার্ডের চেঞ্জটি, পার্সন চেঞ্জ এবং ন্যারেশনের যে টেন্সের চেঞ্জটি আমরা করব, এবং করার পর আমরা পুরো ন্যারেশনটি পড়ে প্রথম কাজ আমাদের স্পিকার এখানে বের করা, তারপর আমাদের একটি একটি করে ধীরে ধীরে আমরা সে পার্টিকুলার বেসিক রুলসকে আমরা চেঞ্জ করব। তো আমি আশা করব তোমরা পরবর্তীতে বোর্ডের প্রত্যেকটা বোর্ডের ন্যারেশনগুলো দেখবে এবং চেঞ্জ করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা পারবে। তো নো মোর টুডে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস অ্যালট, আল্লাহ হাফিজ।